গল্প প্রিয়তমা, লেখিকা জিন্নাত চৌধুরী হাবিবা। পর্ব ৭। রৌদ্রতপ্ত দুপুরে ঝলমলে সূর্যের কিরণ তার সমস্ত রাগ ঝেড়ে ফেলেছে মেদিনীর বুকে। রোদের উত্তাপে শরীর থেকে ঘাম চুইয়ে পড়ছে। মধ্যাহ্নভোজ শেষে সবাই ভাত ঘুম দিয়েছে। রূপক হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে ফাইল চেক করে চলেছে। প্রীতি সকালে কলেজে ভর্তি হয়ে এসে বাবার বাড়িতে এসেছে শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে। হুট করেই বাবা মায়ের কথা মনে পড়াতে হাজেরা বেগমেরকে বলে বাবার বাড়িতে চলে আসে। রূপক জানে না কিছুই। হাজেরা বেগম গাড়ি দিয়ে যেতে বলেছেন, কিন্তু প্রীতি ওনার কথা না শুনে হেঁটে হেঁটেই বাবার বাড়ি এসেছে। বলতে হবে পায়ে জোর আছে তার, নয়তো যেখানে সবার আধা ঘন্টা সময় লাগে সেখানে প্রীতি 20 মিনিটেই চলে এসেছে। সারাদিন বাড়িতে মা আর দাদিকে জ্বালিয়ে মেরেছে। মেয়ের এমন দস্যিপনায় প্রীতির মা মুখে মুখে যতই বিরক্তি প্রকাশ করুক না কেন, অন্তর থেকে এতদিন মেয়েটার দুষ্টুমিগুলোকেই স্মরণ করেছে। দুপুরে সবাই ভাত ঘুম দিলেও প্রীতি ঘুমায়নি। চলল তার প্রাণপ্রিয় স্বপ্না আপার বাড়ি। রাস্তার পর একটা ক্ষেত পেরিয়ে স্বপ্নাদের বাড়িতে পৌঁছালো। সেখানে গিয়েই শুনল স্বপ্নার দ্বিতীয়বার বিয়ের কথা চলছে। স্বপ্নার মা বললেন, তুই একটু বোঝা তো তোর স্বপ্না আপাকে, এভাবে আর কতদিন ওকে ঘরে ধরে রাখবো? তাছাড়া বিদ্যা মেয়েদেরকে কেউ বিয়ে করে না, ওকে রূপের গুণে বিয়ে করতে চাইছে, এটাই ওর সৌভাগ্য। স্বপ্নার মায়ের কথায় প্রীতির মন ক্ষুণ্ণ হলো। এভাবে কেন বলছেন চাচি? বিদ্যা বলে কি স্বপ্না আপা মানুষ না? তাদের কি স্বপ্ন দেখা বারণ? তুমিই তো বললে রূপের গুণে তার জন্য সম্বন্ধ এসেছে, তাহলে এটাকে কি করে তার সৌভাগ্য বলা যায়? রূপ দেখেই তো স্বপ্না আমাকে বিয়ে করতে চাইছে। আজ যদি তার রূপের ছিটে ফোঁটা ও না থাকতো, তখন যদি কেউ বিয়ের প্রস্তাব দিত ভালোবেসে, তখন বলা যেত সৌভাগ্য। স্বপ্নার মা বিরক্ত হয়ে বললেন, দুদিনের পিচ্ছি মেয়ে হয়েও জ্ঞান দিস না আমাকে। পারলে স্বপ্নাকে বোঝা যাতে বিয়েতে রাজি হয়। আমাদের তো আর তোর বাপের মতো টাকার পাহাড় নেই যে ওকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবো। প্রীতি থমথমে মুখে কোনার ছোট রুমে প্রবেশ করল। স্বপ্না সব কিছুই এতক্ষণ শুনছিল। প্রীতি রুমে প্রবেশ করতেই স্বপ্না বিরস মুখে বলল, কেন কথা বলতে যাস তুই? একটা সময় মেয়েরা বাপের বাড়ির জন্য পর হয়ে যায়। বিয়ে দিলে সব ঝামেলা শেষ। বিয়ের পর আবার বাপের বাড়িতে উঠলে বাবা মায়ের মাথায় আগের তুলনায় দ্বিগুণ ভারী বোঝা চেপে বসে। আচ্ছা, আমার দোষটা কোথায়? তারা কেউ বোঝার চেষ্টা করছে না আমি কেন বিয়ে করতে চাই না। যার জন্য সাথে বিয়ে দিতে পারলেই তারা বেঁচে যায়। সম্পর্ক তৈরিতে মন থাকা লাগে, হৃদয়ের টান লাগে। আমার ভেতর থেকে সেই টান আসছে না, তাহলে কেন আমি অজানা সম্পর্কে পা বাড়াবো? প্রীতি স্বপ্নার কথা মনোযোগ দিয়ে শুনে আপন ভাবনায় মগ্ন হয়ে গেল। আচ্ছা, আমার আর রূপকের সম্পর্কে টান আছে, হৃদয়ের গভীর থেকে উনি আমায় ভালোবাসেন। মুহূর্তে স্মার্ট মুখে নিজেই নিজেকে বলল, আমি কথা না শুনলো তো আমাকে ভালোই বাসবেন না। স্বপ্না প্রীতিকে বলল, তোর চুলগুলোর এই অবস্থা কেন? তেল দিস না চুলে? আয় আমার সামনে বস, আমি তেল দিয়ে বেনুনি করে দেব। প্রীতি এক লাফে সরে গিয়ে বলল, না, আমি চুলে তেল দেব না। টিভিতে দেখো না, নায়িকারা এইরকম শুকনো চুল বাতাসে উড়িয়ে হাঁটে আর নায়করা নায়িকার দিকে হা করে তাকিয়ে থাকে। তাই আমিও চুলে তেল দেব না, বাতাসে চুল উড়িয়ে হাঁটবো আর উনি আমার দিকে হা করে তাকিয়ে থাকবেন। স্বপ্না মুখ টিপে হেসে বলল, তারা চুলে কতদিন ব্যবহার করে তাই তাদের চুল বেশি সুন্দর দেখায়। এখন চুপচাপ বস, আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে তোকে পুরো পাগলির মতো লাগছে। প্রীতি মুখ কালো করে বলল, আচ্ছা তাহলে তেল লাগিয়েই দাও। স্বপ্না সুন্দর করে তেল দিয়ে প্রীতির চুলে বেনুনি করে দিল। লম্বা বেনুনি ঝুলিয়ে আবার বাড়িতে আসলো প্রীতি। শাশুড়ির বিকেলের মধ্যেই ফিরে যেতে বলেছেন। বাড়িতে ঢুকে বাবা আর ভাইকে দেখলো প্রীতি। রাজীব শেখ প্রীতিকে কাছে ডেকে কপালে চুমু দিয়ে বললেন, এই গগন ফাটানো রোদের মধ্যে কোথায় গেছে আমার আম্বাজান? প্রীতি বাবাকে জড়িয়ে ধরে বলল, স্বপ্না আপার কাছে গেছি, তার নাকি এখন আবার বিয়ের কথাবার্তা চলতেছে। ফারুক কিছু না বলেই বাড়ি থেকে হনহনিয়ে বেরিয়ে গেল। প্রীতি বাবার কাছ থেকে সরে এসে বলল, আমাকে যেতে হবে বাবা,
আম্মা বলেছে বিকেলের মধ্যেই চলে যেতে, ওনাকেও বলে আসেনি। রাজীব শেখ বললেন, আচ্ছা তুই বোরকা পরে নে, আমি রিক্সা ডেকে দিচ্ছি। প্রীতি বলল, তার আর দরকার হবে না, আমি এমনিতেই চলে যেতে পারবো। রাজীব শেখ আর কিছু বললেন না, মেয়ের কোনো কথাই ফেলতে পারেন না তিনি। প্রীতি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে বাদাম বিক্রি হচ্ছে দেখে থামলো। হাজেরা বেগম সকালে কিছু টাকা দিয়েছিল, সেখান থেকে একটা নোট নিয়ে বাদাম কিনে বাড়িতে হাঁটা ধরল প্রীতি। অর্ধেক রাস্তা যেতেই রূপকের সামনে পড়লো। রূপক জিপ চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তায় বোরকা পরা প্রীতিকে দেখে গাড়ি থামিয়ে এক ধমক দিল, তুমি এখানে কেন? কোথায় যাচ্ছ তুমি? প্রীতি প্রথমে ভয় পেলেও সব ভয় পাশ কাটিয়ে জবাব দিল, বাবার বাড়িতে গিয়েছিলাম, আম্মা অনুমতি দিয়েছেন। রূপক রেগে বলল, এখন থেকে আমাকে না বলে কোথাও যাবে না তুমি। কাল রাতে কি বলেছিলে তুমি ভুলে গেছেন? এইটা তোমার সব কথা শোনার নমুনা। প্রীতি মাথা নামিয়ে চাপা স্বরে বলল, আর হবে না ভুল। রূপক প্রীতির হাত ধরে গাড়িতে নিয়ে বসায়। বাড়িতে এসে রূপক ওয়াশরুমে ঢুকে যায় গোসল করার জন্য। ঘেমে চুপে হয়ে গেছে পুরো শরীর। প্রীতি বোরকা খুলে নিচে নেমে আসে। কেউ কলিং বেল চাপ দিতেই রুবি গিয়ে দরজা খুলে দিল। দুজন লোক ধরাধরি করে কিছু ভেতরে নিয়ে ঢুকছে। প্রীতি উকি মেরে দেখছে কে এসেছে। রূপক সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে লোকগুলোকে বলল, দোলনা ছাদে নিয়ে যেতে। রুবি অবাক হয়ে তাকালো। প্রীতি খুশিতে হাততালি দিয়ে লাফিয়ে উঠল। হাজেরা বেগম নেমে এসে বললেন, কে এসেছে রে? বাসায় দোলনা দেখে বললেন, এটা কে আনলো? রূপক প্রীতির দিকে এক পলক তাকিয়ে বলল, ছাদে একটা দোলনার প্রয়োজন আছে, মাঝে মধ্যে বসা যাবে। প্রীতির দিকে তাকানো দেখে হাজেরা বেগম ঠিকই বুঝলেন দোলনাটা প্রীতির জন্য আনা। কালকে শাড়ি নিয়ে প্রীতিকে দৌড়ে ছাদে যেতে দেখেছিলেন উনি। দোলনা সেট করে দিয়ে লোক দুটো চলে যেতেই প্রীতি চুপি চুপি ছাদে গিয়ে দোলনায় বসলো। রূপক পকেটে হাত গুজে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে মুচকি হাসলো। কোমল কণ্ঠে বলল, পছন্দ হয়েছে? প্রীতি দুলতে দুলতে বলল, খুব পছন্দ হয়েছে। রূপক পেছন দিকে গিয়ে দোলনায় ধাক্কা দিল, তুমি যদি আমার সব কথা শোনো তাহলে আমিও তোমার সব ইচ্ছে পূরণ করব। তাড়াতাড়ি নিচে নেমে এসো, বেশিক্ষণ ছাদে থাকার দরকার নেই, আমি যাচ্ছি। রাতের আধারে ফারুক ছুটল স্বপ্নাদের বাড়ির উদ্দেশ্য। সারাদিন কিভাবে কেটেছে একমাত্র ফারুক জানে। অপেক্ষায় ছিল কখন রাত হবে আর কখন স্বপ্নার সান্নিধ্য আসতে পারবে। প্রতিদিনের ন্যায় আজ আর স্বপ্না জানালা খুলে রাখেনি। আজ জানালা বন্ধ দেখে রূপক জানালায় টোকা দিল। স্বপ্নার কলিজা ধুকপুক করে উঠল। সে জানালার পাশেই দাঁড়ানো, কিন্তু আওয়াজ করছে না। ফারুক বজ্র কণ্ঠে বলল, আমি জানি তুমি এখানেই জানালার পাশে আসো, জানালা খোলো। স্বপ্না চোখ কিচিয়ে দাঁড়িয়ে রইল। ফারুক দাঁতে দাঁত চেপে বলল, আমার ক্ষতবিক্ষত হৃদয়কে আরও ক্ষতবিক্ষত রক্তাক্ত করে দিয়ে অন্য কারো হৃদয়ে মলম লাগাতে যাবে? আর আমি এত সহজে সব কিছু ছেড়ে বসে থাকবো? তুমি যদি এই বিয়েতে মত দাও, খোদার কসম আমি সব কিছু জ্বালিয়ে দেব। কোনোদিন তোমার উপর জোর খাটাইনি, তোমার মতামতকে সম্মান জানিয়েছি। তাই বলে এটা ভেবো না তুমি বিয়ে করে চলে যাবে আর আমি বসে বসে দুঃখ বিলাস করব। সেই দুঃখের সাগরে তোমাকেও ডুবিয়ে মারব। আমি একলা মরব না। তাড়াতাড়ি জানালা খোলো, নয়তো আমি তোমাদের সদর দরজায় গিয়ে ধাক্কা দেব। স্বপ্নার চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিল, আমি বিয়েতে এখনো মত দেইনি। ফারুক মুহূর্তেই শান্ত হয়ে গেল। কণ্ঠে কোমলতা বিরাজ করছে। নরম কণ্ঠে বলল, একটাবার জানালা খুলবে? একবার শুধু দেখবো প্লিজ। হয়তো এটাই তোমার আর আমার শেষ দেখা। স্বপ্নের কলিজা কেঁপে ওঠে। আস্তে আস্তে জানালা খুলে মাথা নিচু করে দাঁড়ায়। ফারুক এক পলক দেখে আর দাঁড়ালো না, চলে গেল। স্বপ্না জানালা বন্ধ করে খাটে গিয়ে বসলো। আল্লাহ, তুমি আমাকে এই কেমন পরীক্ষায় ফেললে? আমি চাই না আমার দ্বারা কোনো ভুল হোক, তুমি আমায় সব পথ দেখাও। কলেজ থেকে বইয়ের লিস্ট দিয়েছে। প্রীতি সেই লিস্ট বাড়িয়ে দিল রূপকের দিকে, যাতে কালকে বই এনে দেয়। স্বপ্নার করে দেওয়ার লম্বা বেনুনি ঝুলিয়ে প্রীতি এসে খাটে বসল। রূপক হাঁটার সাথে দোল খাওয়া লম্বা বেনুনিটা মনোযোগ